আগের দিন আমরা কি কি দেখেছিলাম? সি প্রোগ্রামিং এ কিভাবে রাইট রাইট করতে হয়, প্রি প্রসেসর কিভাবে কাজ করে, কম্পাইলার কি করে করে, অ্যাসেম্বলার কি করে করে, লিঙ্কার কি করে করে, এবং তোমার লোডার তারপরে আসে, তারপরে সিপিইউ এক্সিকিউট, অনেকগুলো স্টেপে পরে ফাইনালি আমরা 8 নম্বর স্টেপে আউটপুট দেখতে পাই। তো এতগুলো যে প্রসেস রয়েছে সেই প্রসেসগুলো বিহাইন্ড দ্য সিন হয়, আমাদের কিচ্ছু করতে হয় না, আমাদের শুধু জিসিসি তারপরে ফাইল নেম তারপরে আউটপুট দিলেই আমাদের সব ফাইনাল ইএক্সিটা ক্রিয়েট হয়ে যায়। কিন্তু যদি কারোর প্রি প্রসেসর দেখতে হয়, কম্পাইলার দেখতে হয়, অ্যাসেম্বল দেখতে হয়, তাহলে সে এই প্রোগ্রামের পার্টিকুলার যে কমান্ড গুলো আছে সেই কমান্ড গুলো ইউজ করবে। কিন্তু এগুলো খুব মানে যারা চাইছে যে মেমোরি পারফরমেন্স অ্যানালিসিস করতে গেলে তখন তাদের ক্ষেত্রে লাগে, কারণ এটি খুব বড়, মানে এটা অ্যাডভান্স পার্ট। আদারওয়াইজ নেক্সট আমরা চলে যাচ্ছি এখন সব থেকে একটা ইন্টারেস্টিং পার্ট, যেটা আমাদের শেখানো হবে যে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম বা যেটা আমরা প্রোগ্রাম লিখছি সেটা আসলে কি করছে একদম স্টেপ বাই স্টেপে। তো এই প্রোগ্রামটাতে আমরা মেইনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার যে কোনো প্রোগ্রাম হ্যাশ ইনক্লুড stdio ডট h যেটা লিখে, সেটা আমি আগেই বলেছি যে এটা প্রি প্রসেসর একটা পার্ট, প্রি প্রসেসর ডাইরেক্টিভ বলা হয় এটাতে। এই স্পেশালি এই যে stdio ডট h, এটাতে নামটা দেখেই বুঝতে পারছো এটা শর্ট ফর্ম আছে, এটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার। মানে এটা একটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি, মানে যেটা তোমার কনসোল বা টার্মিনাল ইউজ করছো সেই টার্মিনাল বা কনসোলে আমার আউটপুটটা দেখাবে। ইনপুট নেওয়ার সময় স্ট্যান্ডার্ড ইনপুট কনসোল থেকে নেবে, তো সেই জায়গাটা এটা হেল্প করবে। ঠিক আছে, স্লো করবে। আচ্ছা, নেক্সট আমরা হচ্ছে তাহলে আমরা প্রত্যেকটা যারা এক্সপার্ট হয় তারা প্রত্যেকে আমরা শুরুতে কিভাবে পজিশনে ছিলাম, বিগিনার পজিশনে ছিলাম। তো আমরা প্রথমে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শিখেছি, স্মল প্রোগ্রাম দিয়ে স্ট্রাকচার শিখছি, যেটাতে আমরা মানে যেটা আমরা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা আমার এই ফাইলটার মধ্যে নোট করার বিষয় যেটা সেটা হচ্ছে যখনই এটা রেকর্ডিং শুনছো সেই সময়তে এগুলো নোট করে নেবে, খুব ইম্পর্টেন্ট হবে। কোনো বইতে এইভাবে লেখা নেই, কোনোভাবে পাবে না। এটা কি আছে? হ্যাশ। হ্যাশটা হচ্ছে প্রি প্রসেসর সিম্বল, যেটা আমি শুরুতে আছে। মানে এই প্রোগ্রামটা যেটা লিখেছি তার প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা কিওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড আমি যা ইউজ করব, এইটা যদি এক্স্যাক্টলি ইউজ করা যায় যে কোনো কোম্পানিতে একটা বড় জব পাওয়া খুব সহজ হয়ে যায়, কারণ তার ইন আউট সব জানা আছে। সেই প্রোগ্রামটা মাস্টার বলতে পারো, বা সেই প্রোগ্রামে ইন আউট যদি জানা থাকে তাহলে সে যে কোনো ভাবে সেটাকে চেঞ্জ করতে পারবে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডিবাগ করতে পারবে, এরর ফাইন্ড আউট করতে পারবে। তো এইখানেতে হ্যাশ যেটা আমি করেছি সেটা প্রি প্রসেসর সিম্বল। এটা কি প্রি প্রসেসর সিম্বল বলতে কি বোঝাচ্ছে? প্রসেস হয়ে রয়েছে, আগেও আমরা শিখেছি। তো এইটা কম্পাইলার কে বলছে আমাদের কিছু জিনিস ইনক্লুড করতে হবে, যেহেতু এখানে ইনক্লুড আছে। তো সেটা কখন করব? কম্পাইলেশনের আগে, ফাইলের। তো আমরা সেটা কোথা থেকে নিচ্ছি? হেডার ফাইলে কন্টেন্টসটাকে ইনক্লুড করছি। এটা প্রসেসড, অলরেডি প্রসেসড, এটা আমি লিখিনি, আগের দিনও বলেছি। তারপরে একটা জিনিস লিখেছি সেকেন্ড লাইনে, ইন্ট মেইন। ইন্ট মেইনের মাঝখানে একটা গ্যাপ আছে, ইট ইজ ইম্পর্টেন্ট স্ট্রাকচার অনুযায়ী, কিন্তু না দিলে কোনো ব্যাপার না, প্রোগ্রাম চলবে গ্যাপটা না দিলে। 2 নম্বর লাইন। হ্যাঁ, ভয়েড মেইন মানে হচ্ছে আমি কিছু রিটার্ন করবো, কিন্তু ইন্ট মেইন মানে রিটার্ন করবো, ইন্টিজার রিটার্ন করবো। তার মানে ইন্ট মেইন থাকলে আমাকে রিটার্ন অ্যাটলিস্ট যদি কিছু না করি তাহলে আমাকে 0 পুট করতে হবে। ঠিক আছে, ভয়েড মেইন মানে আমি কিছুই করবো না, রিটার্ন নাল। এবার ইন্ট মানে আমি মেইন মেথডটা স্টার্ট করছি মেথড। মেথড বলছি এখানে, মেথড হবে না একটা, মেথড আমরা জাভাতে শিখি, কিন্তু ফাংশনে এখানে শুধু ফাংশন যেটা আমি শিখেছি। মেইনটা কি করে? মেইন মানে হচ্ছে মেইন, এই মেইনটা করছে কি, স্টার্ট করছে একটা পয়েন্ট, স্টার্ট পয়েন্ট অফ এভরি সি প্রোগ্রাম। প্রতিটা সি প্রোগ্রাম যে আমরা রান করছি সেই সি প্রোগ্রামের মধ্যে মেইন যে ফাংশনটা রয়েছে সেইটাকে সি খুঁজছে, কারণ এই মেইনটা দিয়ে ওর এন্ট্রি হবে, এন্ট্রি পয়েন্ট। প্রত্যেকটা প্রোগ্রামে একটা না একটা এন্ট্রি পয়েন্ট হয়। তো জাভাতেও যেমন মেইন আছে, সিতেও তেমনি মেইন আছে। এবার ইনটাকে বলবো রিটার্ন টাইম, এটাকে বলা হয় রিটার্ন টাইম। মেইনের মধ্যে দুখানা প্যারেন্থেসিস, এগুলোকে বলে প্যারেন্থেসিস। এটা কি করতে ইউজ করা হয়? ফাংশন ডিক্লেয়ারেশন। ফাংশনের সম্পর্কে আমরা লাস্ট অনেক সুন্দর করে বুঝেছিলাম যে ফাংশন একটা সেট অফ ইনস্ট্রাকশনস
বা কমেন্ট, যেটা লাইন বাই লাইন এক্সিকিউট, এবং এটা গ্রুপ করা হয় কিছু ইনস্ট্রাকশনকে, যাতে আমি এই পার্টটা যখন ইচ্ছা হবে একটা গ্রুপের নাম দিই ফাংশনের নাম, ওইটা দিয়ে কল করব, লাইন বাই লাইন এক্সিকিউট করতে হবে। আমাকে বারবার ওই লাইন অফ গ্রুপ অফ লাইনটা আমাকে লিখতে হবে না, এটাই ওর তফাৎ, মানে ইম্পর্টেন্স। এবার এখানে প্যারেন্থেসিস যেটা করেছি, সেই প্যারেন্থেসিসটা ফাংশন ডিক্লারেশন এবং ফাংশন কলের জন্য ইউজ হবে। আমি দু ক্ষেত্রে, ফাংশন যখন ডিক্লেয়ার করছি তখনও প্যারেন্থেসিস দিচ্ছি, আবার যখন কল করবো তখনও প্যারেন্থেসিস দেবো। এটাই ফাংশনের গুরুত্ব। আর ফাংশনটা আমি বললাম কি, একটা গ্রুপ অফ ইনস্ট্রাকশন, সেট অফ ইনস্ট্রাকশনকে আমি কার্লি ব্রেসের মধ্যে আমি কি করবো, একটা গ্রুপ সেট করে রাখবো। তো এটাকে কি বলা হয়, এটাকে ব্লক বলা হয়। এবার ব্লকটার শুরু কি করে করবো আর শেষ কি করে করবো, কিভাবে বোঝাবো কম্পাইলারকে যে হ্যাঁ তোমার এটা ফাংশনের শুরু হচ্ছে, এটা এন্ড হচ্ছে। তার জন্য আমাকে নোটেশন ইউজ করতে হবে, কার্লি ব্রেস বলা হয় বা সেকেন্ড ব্র্যাকেট। স্টার্ট অফ মেইন ফাংশন ব্লক, যে কোনো ব্লক, এখানে যে কোনো ব্লকের এটা শুরু এটা শেষ। কিন্তু আমি এখানে মেইন লিখেছি, তাই মেইনের স্টার্ট মেইনের ভেতরে কি লিখেছি, প্রিন্ট এফ। প্রিন্ট এফ মানে এটা প্রিন্ট করবে কি, ইয়েস। এবার ফরম্যাটেড আউটপুট, এটা একটা ফরম্যাটেড আউটপুটকে প্রিন্ট করবে। আমি কোনো ফরম্যাটার এখানে ইউজ করেছি, হ্যাঁ ইউজ করেছি, একটা স্ট্রিং ইউজ করছি, তাই ডবল কোট ইউজ করেছি। ঠিক আছে, এইটা বলছি একটা ফরম্যাটেড। আমি হয়তো হ্যালো ওয়ার্ল্ড না লিখতে আমি অন্য কিছু লিখতে পারতাম। হ্যালো ওয়ার্ল্ড এখানে আমি একটা এমন কিছু দিতাম যে ডাইনামিক্যালি আমি পুষ্পলের নাম লিখতে পারতাম, রিমিকার নাম লিখতে পারতাম, আমার নিজের দেবজিতের নাম লিখতে পারতাম। তো এইটা আমি করতে পারতাম। তার মানে কি, আমি এই একটা স্ট্রিংকে চেঞ্জ করতে পারছি ডাইনামিক্যালি, এবং সেটাকে এমন ভাবে লিখছি, গুড মর্নিং পুষ্পল এরকম লিখছি। ঠিক আছে, হাউ আর ইউ পুষ্পল, হাউ আর ইউ দেবজিৎ, হাউ আর ইউ রিমিকা। তো এর মানেটা হচ্ছে এটাই যে আমি এটা ফরম্যাট করে নিচ্ছি। পুষ্পলকে আমি সেকশনে রাখবো না শুরুতে রাখবো না মাঝখানে রাখবো নামটা, সেটা আমার উপর। এবং আমি সেটা প্রিন্টের মধ্যে এমন ভাবে সাজাতে পারি যে সেইভাবে আউটপুটটা দেখাবে ইউজারকে ভিউ করে। তার মানে ফরম্যাট করে দিলাম, গার্নিশিং করার মতো, আবার গার্নিশ করার মতো। তো এইটার জন্য ফরম্যাটেড আউটপুট। হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে স্টার্টিং ইজ স্ট্রিং টু প্রিন্ট, সরি স্ট্রিং টু প্রিন্ট স্ল্যাশ এন। এটা আমাকে রিমিকা জিজ্ঞেস করেছিল লাস্টে। স্ল্যাশ এনটা হচ্ছে কি, নিউ লাইন। আমি দেখিয়েছিলাম স্ল্যাশ এন যদি দিয়ে থাকি এখানে, তার মানে আমার আউটপুটটা কিরকম হবে, হ্যালো ওয়ার্ল্ড আসবে, আসার পরের লাইনে গিয়ে কার্সারটা ব্লিঙ্ক করবে। কারণ একটাই কারণ, বা ব্লিঙ্ক করবে বা ওখানে একটা নেক্সট লাইনে চলে আসবে, পরে আর কিছু লিখবে। আমি যদি এখানে কিছু লিখতাম এর নিচে, তাহলে সেটা স্ল্যাশ এন এর জন্য পরের লাইনে প্রিন্ট হতো। কিন্তু আমি যদি স্ল্যাশ এন না দিই, পাশাপাশি প্রিন্ট হবে। এইটাই নিউ লাইন ক্যারেক্টার বলা হয়। আচ্ছা তাহলে স্ল্যাশটা কি, স্ল্যাশটা হচ্ছে এসকেপ ক্যারেক্টার। এটা মাথায় রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এসকেপ ক্যারেক্টার বা এসকেপ সিকোয়েন্স বলা হয় স্ল্যাশটাকে। এটাকে বলা হয় ব্যাকস্ল্যাশ। ব্যাকস্ল্যাশ, তো আমি এনটা কেন আমি ব্যাকস্ল্যাশ দিলাম, ব্যাকস্ল্যাশ এই কারণে দিলাম, আমি একটা স্ট্রিং লিখছি হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, কোড কি করে জানবে যে আমি এটা স্ল্যাশ এনটা আমি ও তো প্রিন্ট করে দিতে পারি, কিন্তু ও প্রিন্ট করে না। কিন্তু কোড জানে আমি যখন এই স্ল্যাশ দিয়ে করব একটা এরকম ব্যাক স্ল্যাশ দিয়ে, তাহলে কিন্তু আমি সেটাকে আলাদাভাবে ট্রিট করব একটা কোনো কিওয়ার্ড হিসেবে। এই কিওয়ার্ডটা এখানে এসকেপ ক্যারেক্টার, এবং এন দেওয়ার ফলে হয়ে গেল নিউ লাইন ক্যারেক্টার। তো নিউ লাইন, আমি এখানে এটাকে নিউ লাইন হিসেবে ধরবো, এটাকে আমি ডাইরেক্ট প্রিন্ট করবো না। কিন্তু আমি যদি এখানে শুধু এন লিখতাম, তাহলে কিন্তু প্রিন্ট করে দিত হ্যালো ওয়ার্ল্ড সেমি এক্সক্লামেশন এন। এটা কিন্তু আমাকে আটকে দিলাম স্ল্যাশ এন স্ল্যাশ দিয়ে, এটাকে ওই কাজটা এটা হচ্ছে। আচ্ছা, এই সেমিকলনটা খুব ম্যান্ডেটরি সিতে, এটা দিতেই হবে স্টেটমেন্টের এন্ড বোঝানোর জন্য। আচ্ছা, তারপরে রিটার্ন স্টেট। আমি বলেছিলাম একটা ফাংশনের আউটপুট থাকে, ইনপুট যেমন নেয় আউটপুট থাকে। এবার সেটা থাকতেও পারে, নাও থাকতে পারে। এক্ষেত্রে আমি জিরো করেছি। জিরো বলতে কি বোঝাচ্ছি,
জিরো বলতে বোঝাচ্ছি প্রোগ্রামটা সাকসেসফুলি এন্ড হয়েছে। জিরোটা মিনিং করছে প্রোগ্রামটা সাকসেসফুলি এন্ড হয়েছে। আর আমি যদি এখানে 1 দিতাম তাহলে আমি ভাবতাম যে সামথিং হ্যাপেন। আমি এখানে 0 কেন 1 কেন এনি নাম্বার দিতে পারি। তো সেই হিসাবে আমাকে এখানে ইন্টিজার মেনটেন করতে হয়েছে। আমি যদি এখানে ক্যারেক্টার পাঠাতাম বা স্ট্রিং পাঠাতাম তাহলে আমাকে এখানেও সেখানে চেঞ্জ করতে হতো ডেটা টাইপ। ইট ইজ কল্ড ডেটা টাইপ। ডেটাটা কি টাইপের আমি রিটার্ন করছি। আইএনটি মানে ইন্টিজার, 0 ইজ আ নাম্বার অ্যান্ড ইন্টিজার, সো এই জন্য আইএনটি শর্ট ফর্ম, এটাই ডেটা টাইপের কিওয়ার্ড। আর এখানে নেক্সট আমরা ফাংশন ব্লকটা এন্ড দেখলাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্যারেন্থেসিস শিখলাম। ব্রেস হচ্ছে কখন দেওয়া হয়, ব্রেস হয় ডিফাইনিং এ ব্লক অফ কোড, এভরিথিং ইনসাইড বিলংস টুগেদার, গ্রুপ। থেকে আরেকবার অন্যভাবে শিখিয়ে দিচ্ছি রিভিশন। সেমিকোলনটা হচ্ছে মাস্ট দ্য এন্ড অফ স্টেটমেন্ট, এভরি স্টেটমেন্ট মাস্ট এন্ড উইথ এ সেমিকোলন। প্রত্যেকটা আমি যেরকম বললাম স্টেটমেন্ট এখানে এন্ড হবে সেমিকোলন দিয়ে। এটা স্টেটমেন্ট নয়, এটা স্টেটমেন্ট, এটাও স্টেটমেন্ট, তাই জন্য এটা এন্ড হয়েছে সেমিকোলন দিয়ে। আচ্ছা, ডবল কোটস ইউজ টু রিপ্রেজেন্ট দ্য স্ট্রিং টেক্সট। আচ্ছা, টেক্সটের মধ্যে আমি আমি এটা স্পেস দিচ্ছি, হয়তো মাল্টিপল স্পেস থাকতে পারতো। তো ওইগুলোকে সব যে এক একটা মানে ক্যারেক্টার বা এক একটা জিনিস একসাথে রয়েছে। স্ট্রিং এর ক্ষেত্রে তো স্পেস অ্যালাউড না, ইন্টিজারের ক্ষেত্রে হয় না, কিন্তু স্পেস এর ক্ষেত্রে স্ট্রিং এর ক্ষেত্রে হতেই পারে। একটা সেন্টেন্স বানানোর সময় আমাকে স্পেস দিতেই হবে, ওয়ার্ডের পরে আরেকটা ওয়ার্ড শুরু হয়। তো সেক্ষেত্রে আমি তাহলে গ্রুপ করবো কি করে? সেক্ষেত্রে গ্রুপ করার জন্য ডবল কোট ইউজ করতে হচ্ছে। ডবল কোটস শুধু স্ট্রিং এর ক্ষেত্রে ইউজ হয়, তার মানে ঠিক এনিথিং ইনসাইড এর কোড ইজ ট্রিটেড অ্যাজ টেক্সট। তাহলে আমার যখনই কম্পাইলার বুঝবে যে ডবল কোটের মধ্যে কিছু রয়েছে, ইট শুড বি টেক্সট, নট এ ইন্টিজার। এটা সব ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রযোজ্য, পাইথন হোক, জাভা হোক, সব। তাহলে আমি হ্যাশ ইনপুট স্টুডিও ডাটাবেস যেটা করলাম, একবার জাস্ট আমি রিক্যাপ করে দিই। আগেও করেছিলাম। কি করছে তাহলে এটা? এটা করছে একটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি। এই লাইব্রেরিটা প্রিন্টএফ করার জন্য যে জিনিসটা আমার লাগবে, একটা কনসোল বা যেখানে টার্মিনাল যেটা আমি ইউজ করছি মেশিনে ভিএস কোডে বা বাইরে থেকে কালো রঙের একটা স্ক্রিন, সেই পার্টটা আমার এখানে প্রিন্ট এফ করা হচ্ছে। ঠিক আছে, প্রিন্ট আউট। আর স্ক্যানএফ তাহলে কি করছি? টেক ইন, টেক ইনপুট আমি স্ক্যানএফ করে প্রিন্ট ইনপুটটা আমি নিচ্ছি, ইউজারের প্রিন্ট করে কনসোলে পাঠাচ্ছি। গেট ক্যার সব থেকে ইম্পর্টেন্ট। আজকে পুষ্পল একটা কোড লিখেছে, তো ওর মধ্যে গেট সিএচ, এখানে আমার লেখা রয়েছে গেট ক্যার, পুট ক্যার, ক্যারেক্টার ইনপুট আউটপুট। তার মানে ক্যারেক্টার ইনপুট করব, ক্যারেক্টার আউটপুট। ক্যার লেখা আছে গেট ক্যার, বাংলায় বোঝা যাচ্ছে যে আমি কোনো ইংলিশ মিনিং থেকে বাংলা করলে বোঝা যাচ্ছে আমি কোনো ক্যারেক্টারকে নেব। আর পুট ক্যার মানে কিছু পুট করব, দেব। কোথায় দেবো? ওই কনসোলেই দেবো, টার্মিনালেই দেবো। তার জন্য কি লাগবে? stdio.h। তার মানে stdio.h কখন কখন লাগবে? যখনই আমি এই ফাংশন গুলো ইউজ করবো আমার পরিষ্কার। ভুল ভোলার জায়গায় এফ ওপেন এফ ক্লোজ। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। এফ ওপেন এফ ক্লোজ কিসের জন্য ইউজ হয় পুষ্পল? এফ ওপেন এফ ক্লোজ, ওপেন এফ ক্লোজ মানে ফাইল ওপেনিং এর জন্য এফ ওপেন। একটা ফাইল মানে কি ফাইল থাকবে? একটা নোটপ্যাড ফাইল হতে পারে, এক্সেল ফাইল হতে পারে। আমি এক্সেল ফাইলটাকে পুরো রিড করতে পারি, রিড করে তার মধ্যে যত ডেটা আছে ক্যাপচার করে নিয়ে আমি প্রিন্ট আউট করে দিতে পারি, বা কোথাও ওটা প্রসেস করে আমি অন্য কোনো ফাইলের মধ্যে আবার রাইট করতে পারি। মানে সেটাকে কপি করা ফলে একটা থেকে রিড করলাম, কপি সেই যে আউটপুটটা নিলাম বা ক্যারেক্টার গুলো নিলাম, নিয়ে আরেকটা ফাইলের মধ্যে রাইট করে দিলাম। তো এইখানে আমার কি করলাম? এফ ওপেন করলাম, ফাইলটাকে তাহলে প্রথমে ওপেন করতে হবে। যে কোনো সময় আমি যদি ফাইল থেকে কিছু রিড করি তাহলে ফাইলটা থেকে আমাকে ওপেন করতে হবে। তারপরে ফাইলটা থেকে রিড করব ওপেন করার পর, তারপরে হতে পারে রাইটও করতে পারি ফাইলে। ঠিক আছে, কিন্তু ফাইনালি আমি কি করবো? ক্লোজ করে দেবো, ফাইলটাকে আবার ক্লোজ করবো। ফাইলটা যদি ক্লোজ না করি আমি, তাহলে ফাইলটা আমার ওপেনই থাকবে। আচ্ছা, একটা ফাইল যদি ওপেন থাকে তাহলে কি প্রবলেম হবে?
একটা ফাইল ওপেন থাকলে কি প্রবলেম? বাড়িতে যখন ফাইল থাকে আমাদের, সেই ফাইলগুলো যদি আমি মানে সব ডকুমেন্টস গুলোকে আমি ওপেন করে সারা ঘরে রেখে দিই, দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে কেউ দেখতে পাবে। আমার ইম্পর্টেন্ট ধরো তোমার কোম্পানি একটা স্যালারি স্লিপ আছে, ওটা তোমার ওপেন করা আছে, তো যে কেউ এসে তোমার স্যালারি স্লিপটা থেকে দেখতে পারবে বা কোনো ইনফরমেশন পেয়ে যাবে, ব্যাংকের ইনফরমেশন পেয়ে যেতে পারে। এবার তাতে কি হবে, ম্যালিসিয়াস ইউজার যদি হয়, সে বাড়ির লোক না হয়ে ম্যালিসিয়াস ইউজার যদি হয়, তাহলে সে সেটাকে ম্যালিসিয়াসলি ইউজ করবার চেষ্টা করবে। ঠিক আছে, এবার আমি যদি আরেকটা কি প্রবলেম, তার মানে এটা হ্যাকিং এর প্রবলেম হতে পারে। আরেকটা প্রবলেম হচ্ছে আমার জায়গাটা ছড়িয়ে ছিটিয়ে থাকছে, তার মানে আমার জায়গাটা যখন স্টোরেজটা আমার পুরো খেয়ে নিচ্ছে, মানে তোমার যে দেখবে সরকারি দপ্তরে গেলে, বেশিরভাগ পোস্ট অফিসে গেলে সারা ফাইল এরকম চুপাকৃতি হয়ে পড়ে আছে। তার মানেটা কি, ওরা ফাইলটাকে সেইভাবে হ্যান্ডলিং করছে না। তার ফলে এবার যদি খোলা থাকতো তাহলে আরো তো বড় হয়ে যাবে এবং সেটা ওপেনলি পড়ে থাকবে, তার মানে আমার মেমোরি স্টোরেজটা কম হয়ে যাবে, আমার যে স্পেসটা সেই স্পেসটা কম হয়ে যাবে, আমি পরবর্তীকালে কোনো ফাইল রাখার জায়গা পাবো। তাই মানে আমি শীতেও তাই, এখানেও সেম জিনিস। এখানে কি হবে, এখানে তোমার ফাইল আমি যখনই ওপেন করছি তখন সেটাকে ক্লোজ না করি যদি, তাহলে হ্যাকিং হতে পারে ওই ফাইলটার যে ইনফরমেশন ওপেন থাকছে। আর একটা প্রবলেম হবে, মেমোরিটা অটোমেটিক্যালি কনজামশন হতে থাকবে। ঠিক আছে, কোনো এটা এরকম ভাবেও ভাবতে পারো যে কম্পিউটার ধরো শাটডাউনই করলে না, কম্পিউটারে তোমার কোনো একটা গেম চলছে, ফাইলটা ওপেন আছে, গেমটা ওপেন আছে, এবার তুমি ছেড়ে দিয়ে চলে গেলে, এবার ফাইল গেমটা যখন চলবে, ফাইল মানে কন্টিনিউয়াসলি ওপেন হচ্ছে, তখন কি হবে, তোমার মেমোরি সিপিইউ দেখবে পুরো খেয়ে নিয়েছে, কিছুক্ষণের মধ্যে ব্যাটারি ড্রেনেজ হবে, মেমোরি আউট অফ স্পেস হতে পারে যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে। আর একটা হচ্ছে যে তোমার হিট জেনারেট হবে, তো তার মানে কি প্রসেসিং পাওয়ারটা বেশি লাগছে, প্রসেসিং পাওয়ার বেশি লাগলে হিট জেনারেট হয় এবং চার্জ চলে যাচ্ছে, তো এনার্জিও এফিসিয়েন্ট হচ্ছে না। তো এই সব জিনিসগুলো কিন্তু সি এর জন্য অ্যাপ্লিকেবল যদি ফাইল ওপেন থাকে আর ফাইল ক্লোজ না হবে, তাই আমরা ওটা ম্যান্ডেটরি ফাইল। তো আমরা ফাইল যখন দেখবো তখন এটা দেখবো, তাহলে এই stdio.h খুব ইম্পর্টেন্ট কম্পাইলারের হিসাবে, আমরা এটা ছাড়া প্রিন্টএফ ফাংশনটা এখানে ইউজ করতে পারি। আচ্ছা, ইন্ট মেইন তাহলে আমরা বললাম রিটার্ন টাইপ ইন্টিজার হয়, মেইন ফাংশন নেম, ফাংশন কল বা ডিক্লারেশন দু ক্ষেত্রে আমাকে প্যারেন্থেসিস ইউজ করতে হবে। প্রোগ্রাম এক্সিকিউশন স্টার্ট হলো, প্রোগ্রামে কোড লিখলাম, তারপরে সেটা আউটপুট দেখাবে। রিটার্ন জিরো যদি আমি করছিলাম, অপারেটিং সিস্টেমকে আমি বলতে চাইছি যে আমার প্রোগ্রামটা এন্ডেড সাকসেসফুলি, তার জন্য আমি জিরো করেছি, জিরো ইজ ফর সাকসেস। এনি আদার নাম্বার যদি আমি দেওয়া থাকে, এখানে আমি বলেও দিয়েছি মুখে, আবার লিখেও দিচ্ছি, এরার আসবে, ওয়ান মানে এরার। ঠিক আছে, এটা গুড প্র্যাকটিস যে অলওয়েজ রান রিটার্ন জিরো ফ্রম মেইন এট দ্য এন্ড। ঠিক আছে, প্রিন্টএফ কি, প্রিন্টএফটা প্রিন্ট ফরম্যাটেড, এটা একটা টেক্সট নেবে, স্ট্রিং বা নাম্বার নিতে পারে, আমি এখানে টেক্সট নিয়েছিলাম, স্ট্রিং ক্যারেক্টার্স হতে পারে, সেটাকে একটা ফরম্যাটিং করে স্ক্রিনের আউটপুটে শো করবে, আর কিছু। তাহলে আমরা সবটাকে বুঝলাম, এগুলোকে আরো অন্যভাবে যারা বোঝে না তাদের জন্য এগুলো সব প্রসেস, আমার মনে হয় না তোমাদের অসুবিধা হবে। তাহলে আমরা কমপ্লিট ফ্লোটা কি করেছি, এই এক্সাম্পল ডট সিটাকে যদি আমি রান করতে চাই, প্রথম কি করব, কোডটাকে লিখবো এডিটারে, সেকেন্ড কি করব, সেভ করব ফাইলটাকে সর্বদা এক্সাম্পল ডট সি, সি লিখছি বলে সি, সি প্রোগ্রাম, তারপরে সেটাকে আমি কম্পাইল করব, কম্পাইল কি করে করব, জিসিসি স্পেস ফাইল নেম উইথ এক্সটেনশন, তারপরে এক্সাম্পল ডট সি বা হ্যালো ওয়ার্ল্ড ডট সি, তারপরে স্পেস দাও, আর তারপরে আউটপুট, আউটপুট তোমার কিরকম হবে, ডট ইএক্সি, তার জন্য হাইফেন ও স্পেস ফাইল নেমটা দাও ডট ইএক্সি, ফাইল নেমটা ছাড়া তুমি অন্য কোনো নাম, নিজের নামও দিতে পারো, কিন্তু ডট ইএক্সিটা দিতে হবে, কারণ আউটপুটটা আলটিমেটলি আমার ইএক্সিতে আসবে, ওটাই আমি রান করতে পারবো। তারপরে আমি ফাইনালি প্রোগ্রামটা রান করবো, উইন্ডোজ এর জন্য এইটা ডট ফ্রন্ট স্ল্যাশ, তারপরে তোমার ফাইলে নামটা, এবার ইএক্সিটা দিতে পারো নাও দিতে পারো, সেটা কোনো ব্যাপার না, অ্যাপিয়ার করবে। তাহলে আমাদের এখানে না কটা সেকশন আছে, আমি একটু সুন্দর করে বোঝানোর জন্য মেমোরি পয়েন্ট অফ ভিউতে দেখিয়ে দিচ্ছি, কারণ এই পয়েন্ট অফ ভিউটা আমি মনে হয় না কোথাও থাকবে এবং কেউ কোনোদিনও বলবে, কোনোদিনও তুমি গ্যারেন্টি। তো না, এই যে এই পার্টটা মেমোরি ভিউটা, মেমোরি এই তুমি তোমার কাছে দেখাচ্ছে না কেন, তোমারটা
এই ও তোমারটা আউটপুট যাচ্ছে না, তোমারটা কিন্তু স্টাক হয়ে গেছে। ইন্টারনেট স্পিড, তোমার ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, তোমার ইন্টারনেটটা বন্ধ হয়ে গেছে মানে তুমি করো, তুমি আমাদের এটা কানেক্ট করো, ওম সিভিটা কানেক্ট করো, তো ইন্টারনেটটা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, এবারে এসছে, এই যে এই পার্টটা, এই পার্ট, ঠিক আছে, বুঝা যাচ্ছে? এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। এই পার্টটা আমি যদি 100টা 7 ইয়ার্স 10 ইয়ার্স এর এক্সপিরিয়েন্সের ছেলেকে আমরা জিজ্ঞেস করি যে এর মধ্যে কোন পার্টটাকে তুমি কিভাবে দেখতে পারো, ও অনেক রকম অ্যান্সার আসবে। তার মধ্যে কোথাও মেমোরি ভিউ এর গল্প যদি জিজ্ঞেস করে ফেলি, তারপরে আর অ্যান্সার দিবে না, ডাউন হয়ে যাবে, পুরো ডাউন। তো এখানে আমাদের সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 7 to 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি কোম্পানিতে দেখি, যারা অলমোস্ট প্রায় 1 লাখের কাছাকাছি স্যালারি আছে পার মান্থ, তারাও পর্যন্ত মেমোরি ভিউ বলতে অসমর্থ, পারছে না। এবার কেন? এটা খুব বেশি চাপ না, বাট সে এতটা ডেপথে কখনো ভাবেনি, বিকজ নো বুকস নো হোয়ার ইন ইন্টারনেট এটা এইভাবে লেখা রয়েছে। কি রয়েছে এটা আসলে? এটাতে রয়েছে একটা 3টে সেকশন, একটা হচ্ছে ডেটা সেকশন, একটা হচ্ছে হিপ মেমোরি সেকশন, আর একটা হচ্ছে স্ট্যাক মেমোরি সেকশন। আচ্ছা, আমরা প্রথম দিন শিখে গেছিলাম যে ডেটা সেকশন কখন লোড হয়, প্রথমে একদম স্টপে, তার মানে স্টার্টিং এ, তার মানে আমার গ্লোবাল এবং স্ট্যাটিক ভেরিয়েবলস যদি থাকে, সেইটা আমার প্রথমে ইম্প্যাক্ট হবে। সেকেন্ড, আমার কি হবে, হিপ, হিপে কি হবে, ডাইনামিক মেমোরি। ডাইনামিক মেমোরিটা কি করবে, অলওয়েজ গ্রো আপ করে, ঠিক আছে। আচ্ছা, ডাইনামিক মেমোরিতে তোমার কি কি স্টোর হতে পারে, ভ্যারিয়েবল স্টোর হতে পারে, ঠিক আছে। তো সেই ভ্যারিয়েবলের ভ্যালুটা চেঞ্জ হতে পারে, আরো নতুন ভ্যারিয়েবল নতুন অবজেক্ট অবজেক্ট ক্রিয়েট হতে পারে, ঠিক আছে। এবার স্ট্যাক, স্ট্যাকটা কি, ফাংশন কলস এবং ফাংশনের মধ্যে লোকাল ভেরিয়েবলস, ঠিক আছে। হিপের জন্য অবজেক্ট হয়, তেমনি ফাংশনের মধ্যে তোমার লোকাল ভেরিয়েবলস যেগুলো, সেইগুলো হবে হচ্ছে স্ট্যাকে, ঠিক আছে। এইটা কিন্তু আবার একটা কথা আছে, এটা ডাউন হতে থাকে ক্রমশ। কেন? একটা ফাংশন আরেকটা ফাংশনকে কল করে, আরেকটা ফাংশনকে কল করে, এই করে 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 এক সময় গ্রো হয়, কিন্তু যখন রিটার্ন করতে থাকে, তখন সেটা আবার একটা ফাংশন যেই রিটার্ন করে দিল, অমনি ওই ফাংশনের কাজ শেষ। এটা আমি শিখিয়েছিলাম। তো এরকম ভাবে আস্তে 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 স্ট্যাক থেকে বেরোতে থাকে, বেরিয়ে যেতে থাকে, স্ট্যাকটা খালি হতে থাকে, খালি হতে 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 কমে। কেমন হয়, একটা বালতিতে জল ভরা, বা একটা বিয়ে বাড়িতে ডিসপ্লে তোমাকে সাজিয়ে দিয়েছে, তো যখন সাজিয়েছে বুফে সিস্টেমে, তখন একটার পর একটা স্টোর করে করে বসিয়েছে। এবার যখন খাওয়া শুরু হলো বুফে সিস্টেম, তখন লোকেরা আস্তে আস্তে নিতে 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 শেষ হয়ে যাচ্ছে, অবশ্য শেষ হয়ে যাচ্ছে। তার মানে গ্রো, একসময় গ্রো ছিল, তারখান থেকে আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে স্ট্যাকের কনসেপ্ট, ঠিক আছে। এইবার যদি আমি এখানে যাই আমাদের প্রোগ্রামটা, তাহলে আমাদের এই প্রথম পার্টটা হচ্ছে আইও লাইব্রেরি পার্ট, মেইন স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে প্রিন্ট টেক্সট অন দ্য স্ক্রিন, বোঝা গেল। আচ্ছা, একটা খুব সুন্দর একটা সোজা জিনিস বুঝিয়ে দিচ্ছি প্রি প্রসেসরে। তাহলে আমি হ্যাশ ইনক্লুড stdio ডট ইন ইউজ করেছি। এবার এইটাও হয় হ্যাশ ডিফাইন। হ্যাশ ডিফাইনে কি হয়, আমি যদি বলি যে পাই ম্যাথমেটিক্স এর একটা টার্ম, এর ভ্যালু হচ্ছে 3.14 সামথিং, অনেক বড় নাম্বার, ঠিক আছে। তো 22/7, তো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমি ডিফাইন করছি, যে ডিফাইন পাই এই ভ্যালুটা, তখন আমি এই হ্যাশ ডিফাইন করে করব। পিআই বলে একটা নাম থাকবে, সেই নামটার সাথে এই ভ্যালুটা অ্যাসাইন্ড হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা, এই যে হ্যাশ, আমরা প্রি প্রসেসর ডাইরেক্টিভ ডিফাইন, কিওয়ার্ডটা করব কি, আমি ডিফাইন করছি। আগেরটা কি করছিলাম, ইনক্লুড করছি একটা ফাইলকে এখানে, বিকজ সাম ফাংশনস ওই ফাইলটা থেকে আসবে, তাই জন্য। এখন ডিফাইন কেন করলাম, এখন আমি ইনক্লুড করলাম না, কারণ এই পাই ভ্যালুটাকে আমি অ্যাটাচ করে দিলাম, যাতে পরবর্তীকালে পাই লিখলে আমি এই 3.14 তে রিপ্লেস হয়ে যায় ভ্যালুটা, ঠিক আছে। তো এই পার্টটা কিরকম করছে, এই পার্টটা একদম শুরুতে দেখে, এটা টুলস ইনস্ট্রাকশন, মানে যেগুলো দিয়ে তুমি একটা, ধরো তোমার একটা ল্যাপটপ খুলতে হবে, তো
তো ল্যাপটপ খোলার আগে তুমি কিছু মাল যন্ত্রপাতি কিনে আনবে, মোবাইল খুলতে হবে, চালাতে হবে, সেইখানে কিছু স্ক্রুড্রাইভার, কিছু বিট, নাটস এসব থাকে, বিট, সেইগুলো যে তোমার টুলস, না হলে তুমি ল্যাপটপ বা একটা কম্পিউটারটা খুলতেই পারবে না। তো সেই টুলস গুলো হচ্ছে এইগুলো, এগুলোতে ইউজ হবে পরে। এগুলো কিন্তু প্রোগ্রাম না, আমি যে প্রোগ্রামটা লিখছি সেটা কিন্তু না, এটা হচ্ছে পার্ট অফ দ্যাট প্রোগ্রাম সেট অফ ইনস্ট্রাকশনে কাজ করার সুবিধার জন্য কিছু টুলস আমি কালেক্ট করলাম বা নিয়ে এলাম। তারপরে আমি ধরো গ্লোবাল ডিক্লারেশন কাকে বলে। গ্লোবাল ডিক্লারেশন মানে একদম শুরুতে প্রোগ্রামে কোনো ভ্যারিয়েবল নিলাম, তার ডেটা টাইপ থাকবে ইন্টিজার, আইএনটি, শর্ট ফর্ম, এটাই নাম 10, 10, এই নাম্বারটা আমি স্টোর করেছি। তো এটা হচ্ছে একটা গ্লোবাল ভ্যারিয়েবল। আচ্ছা, ফ্লোটটা কি তাহলে? ফ্লোটটা হচ্ছে ডেসিমাল। আমরা এটা সম্পর্কে জানবো ডিটেলসে, যে কতগুলো ডেটা টাইপ হয়, কি কি হয়। কিন্তু আমি ছোট 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 করে আগে একটা হিন্টস দিয়ে বেরিয়ে যাচ্ছি, আবার আমরা রিপিট করি, এতে সুবিধাটা কি হয়, মাথার মধ্যে ঢুকে যাবে, বেরোবার চান্স নেই। তাহলে আমরা কি করলাম, কিছু এই গ্লোবাল ডিক্লারেশনটা কিরকম ভাবে কাজ করে। তোমার একটা ধরো আমি বলছি, তোমার জুতোর র্যাক আছে, বা কোনো একটা র্যাক আছে যেখানে তুমি সবাই মিলে আসছে, জুতো রাখছে, চলে যাচ্ছে। তো ওই র্যাকটা কি তুমি তালা চাবি বন্ধ করে রাখবে? না, জুতোর র্যাকটা সবার জন্য অ্যাভেলেবেল। তো সেই জন্য ওইটাতে তোমার যে আসবে অ্যাক্সেস করার জন্য তুমি গ্লোবাল ভ্যারিয়েবল রেখে দেবে। ঠিক আছে, এবার ফাংশন প্রোটোটাইপটা কি? এই যে আবার একটা ফাংশন কল করেছি এখানে, এই ফাংশন মানে প্যারামিটার লিখেছি, সরি, এটা আমি ডিক্লেয়ার করেছি। তো ইন্ট দিয়েছি রিটার্ন টাইপ, কখনোই ভয়েড দিতে পারি, ফাংশনের নেম চেঞ্জ হবে, আর ভেতরে প্যারেন্থেসিসের মাঝখানে যেটা যাবে সেটা হচ্ছে আমরা বলবো আর্গুমেন্ট নয়, এটাকে বলবো প্যারামিটার। যখন কল করব, ভ্যালু পাস করব, তখন তাকে বলা হয় আর্গুমেন্ট। আর যখন আমি এটাকে ডিক্লেয়ার করছি ইন্ট ইন, তখন তাকে বলা হয় প্যারামিটার। ঠিক আছে, আর এই ভয়েডটা কি, আমি কিছুই কিন্তু পাস করব না মেমোরি ফাংশনের মধ্যে, প্যারেন্থেসিসের মধ্যে দিয়ে। তো সেই জন্য এখানে আমি বলেছি ভয়েড, কিচ্ছু পাস করবো না। যেরকম এখানে ভয়েড মানে কিছু রিটার্ন করা নেই, এখানে ভয়েড মানে কিছু পাস করা নেই। ঠিক আছে, এবার আমি এই ফাংশনটাতে কি বলতে চাইছি, আমার একটা রুম আছে, হোটেলের রুম, অনেকগুলো রুম আছে, বা ঘরের অনেকগুলো, বাড়ির অনেকগুলো রুম আছে, বেডরুম আছে, কিচেন আছে, ডাইনিং রুম আছে, সব পূজা রুম আছে, সব কটা রুম আছে। আচ্ছা, তুমি কি বেডরুমটায় কি কাজ, কিসের কাজ করো? ঘুমানোর কাজ করো। পুজোর রুমটা পূজা করো, বাথরুমে বাথরুম করো। তুমি কি বেডরুমের যে কাজটা, ফাংশনটা করো, সেই ফাংশনটা কি তুমি বাথরুমে গিয়ে করতে পারবে? না, পারবে না। তা বাথরুমের ফাংশনটা আলাদা, ওখানে তুমি না, বাথরুমের ফাংশন বাথরুমেই করতে পারবে। তুমি স্নান পায়খানা কিছু মানে পটি এগুলো তুমি এখানে করতে পারবে না, যে বেডরুমে এসে। আবার বেডরুমে ঘুমানো কাজটা কি তুমি কিচেন বা ল্যাট্রিনে করতে পারবে না। তো সেম জিনিসটা প্রত্যেকটা ফাংশন প্রত্যেকটা রুমের জন্য আলাদা আলাদা ভাবে ডিফাইন করা থাকে। তেমনি আমি এখানে অ্যাড একটা ফাংশন লিখেছি, শুধু অ্যাডিশনের জন্য ইউজ হবে। গ্রিট, কেউ সকালবেলা এসছে, গুড মর্নিং পুষ্পল, গুড মর্নিং রিমিকা, এটা এই যে বলার জন্য আমাকে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। কারণ এই ফাংশনটার কাজ হচ্ছে শুধুমাত্র গ্রিট করা। একটা বারবার আমি একটা জিনিস বোঝাতে চাইছি, ফাংশন আগের দিনে যখন বুঝেছি, ফাংশনটা কিন্তু একটা মাত্র সিঙ্গেল রেসপন্সিবিলিটি পারপাসে এটা তৈরি হওয়া উচিত। বেস্ট প্র্যাকটিস হিসেবে যারা যদি বলে যে না আমরা অনেক কিছু করে দিলাম, আমরা যখন তাদের কোড রিভিউ করি, তাদের সব রিভিউ কোডকে আমরা রিজেক্ট করে দিই, আবার লিখতে হয়। তো এই কারণে মাথায় রাখবে, অ্যাজ এ আর্কিটেক্ট আমি বলবো তোমাকে সর্বদা একটা ফাংশন যতটা ছোট লেখা যায় ততটা ভালো, এবং ফাংশনটা শুধু সিঙ্গেল পারপাস যেন স্যাটিসফাই করে সেইটুকু। যেমন মেইন ফাংশন, এটা তো মেইন ফাংশন, মেইন ফাংশন মানে এন্ট্রি পয়েন্ট, যেটা তোমার ঘরের একটা এন্ট্রি ডোর, সেইটা যেখান দিয়ে সি প্রোগ্রাম স্টার্ট করবে। ইউজার ডিফাইন ফাংশন, আচ্ছা ইউজার ডিফাইন ফাংশন, ইউজার ডিফাইন করবে সেটাই ইউজার ডিফাইন ফাংশন। তো মেইন তাহলে কি রকম, লাইব্রেরি, মেইনটা অটোমেটিক্যালি এক্সিস্ট করছে, একটা কোথাও কোড লেখা রয়েছে মেইনটাকে কল করার জন্য। কিন্তু অ্যাড গ্রিড এটা কি লেখা রয়েছে? না, অ্যাড গ্রিড হচ্ছে কমপ্লিটলি কাস্টম ইউজার ডিফাইন ফাংশন। ঠিক আছে, এই ইউজার ডিফাইন ফাংশনটা তাহলে কাজ কি, এর পারপাসও তাই, যে তুমি এক্স্যাক্টলি কি কাজ করতে চাইছো তার জন্য তুমি নিজে লিখেছো ওই ফাংশনটা।
অ্যাড এর ফাংশনটা শুধু অ্যাডিশন করবে, সাবট্রাক্টের ফাংশন সাবট্রাক্ট করবে। তার মানে কি আমি কিন্তু ক্যালকুলেটর বলে একটা ফাংশন লিখতাম, আর ওর মধ্যে ইফ এলস ব্লক দিয়ে আমি সব লিখে দিতে পারতাম, কিন্তু আমি লিখলাম। এটাই বেস্ট প্র্যাকটিস, এটাই আর্কিটেকচারের বেস্ট ডিজাইন। ঠিক আছে, আর্কিটেক্ট যদি হতে হয় পরবর্তীকালে, তাহলে তোমাকে এই ধরনের কাজ করতে হবে। আর সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব জায়গাতে আর্কিটেক্ট পজিশনটাই টপ মোস্ট থাকে। ঠিক আছে, এবার ইভেন সিইও আর্কিটেক্ট ছাড়া কাজ করতে পারে না। আর্কিটেক্ট হচ্ছে প্রাইম একদম একটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যেটা তাদের নলেজ, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হওয়া উচিত তাদের। তো তোমাকে কোড সবাই লিখে দেবে। ক্যালকুলেটর বলে একটা বড় ফাংশন লিখলে ইফ এলস এর মধ্যে তুমি সব লিখে দিলে, সুইচ কেস বা ইফ এলস এ এটা হলে প্লাস করব, এটা হলে মাইনাস করবো, এটা হলে সাবট্রাক্ট করবো না। প্লাসের জন্য আলাদা ফাংশন বানাও, সাবট্রাক্ট আলাদা, এগুলো সব আলাদা। ওই ফাংশন গুলোকে তুমি কল করো। কালকে তুমি একটা কমপ্লেক্স কিছু করতে গেলে শুধু অ্যাড আর প্লাসটাকে মাইনাসটাকে নিয়ে কমপ্লেক্স একটা ম্যানিপুলেশন করতে পারো। তার জন্য তোমাকে আবার একটা ব্লক লিখতে হবে। তার মানে অ্যাডিশনের কাজ শুধু অ্যাডিশন, সাবট্রাকশনের কাজ সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তো আমি তার মানে এখানে কি করলাম, এখানে আমি এক্সাম্পল দিলাম যে বেডরুম আছে, হল, তোমার রয়েছে, কিচেন রয়েছে, বাথরুম রয়েছে। আচ্ছা, কিচেন, বাথরুম, বেডরুম অ্যাটলিস্ট তিনটে সবার জন্য দরকার। এটা ফ্ল্যাটে ম্যান্ডেটরি, যে কোনো ঘরে, যে একটা আমার কিচেন লাগবে, একটা বাথরুম লাগবে। এটা ওয়ান আরকে তেও তাই থাকে, একটা বাথরুম থাকবে, একটা রুম থাকবে, একটা কিচেন থাকবে। সব থেকে ছোট ঘর, একটু বড় হোক 1 BHK, হল দিয়ে দিচ্ছে তোমাকে স্পেসিফিক্যালি। 2 BHK লাগবে না, তাও আরেকটা বেডরুম দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এবার তোমার পারপাস মিনিমাম কতটুকু নিতে হওয়া উচিত, 1 RK, এটা মিনিমাম একটা লোকের থাকার জন্য মিনিমাম, নাহলে হবে না। স্টুডিও অ্যাপার্টমেন্টে যাও আর 1 RK যাও, তোমার বাথরুম থাকবে, একটা ছোট্ট স্পেস থাকবে যেখানে কিচেন কাজ করতে পারবে, একটা বেড, ঘুমানো, খাওয়া এবং তোমার কিছু ন্যাচারাল অ্যাক্টিভিটিস করা, সেটা তোমার বাথরুমে, সেটা প্রপার প্রসেসিং। এবার তুমি ধরো একটা সুন্দর বড় জায়গা আছে, পূজার ঘর বানালে, পূজা রুম, হল রুম বিশাল বড় একটা, কারো হয়তো বানাবে, অম্বানি হলে বানাবে একটা ড্যান্সিং রুম। ঠিক আছে, তো এই যে ঘরটা বানাচ্ছি, এই ঘরটা কিসের জন্য বানাচ্ছি, ওর নিজস্ব লাক্সারি, নিজস্ব ফিলিং এর জন্য। তো এইটা হচ্ছে কাস্টম ফাংশন। এই ফাংশনটা সি বলছে আমার দরকার নেই, তুমি বলছো আমার দরকার। কিসের জন্য, আমি একটা টেম্পারেচারে কনভার্টারের প্রোগ্রাম লিখছি, ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করব। তার জন্য কনভার্ট ফারেনহাইট টু সেলসিয়াস এই একটা মেথড লিখবো। এটা আমার পারপাস ফর স্পেসিফিক ইউটিলিটি। তার জন্য আমি একটা ফাংশন লিখলাম। সি বলছে এটা আমার থোড়ি না দরকার, সি বলছে আমার কোনো দরকার নেই। ঠিক আছে, হ্যাঁ। তো এই হচ্ছে গল্পটা, ইউজার ডিফাইন্ড ফাংশন একে বলা হয়। ঠিক আছে, তো এখানে আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যে তোমার গ্লোবাল ডিক্লারেশন বা গ্লোবাল ভ্যারিয়েবলস কোনটা হয়। ভ্যারিয়েবলস ডিক্লেয়ার্স আউটসাইড অল ফাংশন। ইউজ কি আছে, ক্যান বি ইউজড তোমার ইন এনি ফাংশন আফটার ডিক্লারেশন। আচ্ছা, অ্যানালজি কি হবে গ্লোবাল ফাংশনে, ওই আমি বললাম যে ধরো তোমার এরকম স্টোর এক হতে পারে, অথবা তুমি একটা ট্যাঙ্কি হতে পারে, যে ট্যাঙ্কি থেকে সবাই জল খাচ্ছে। তো সেইখানে কোনো বাধ্যতা নেই যে হ্যাঁ তোমার জন্য আলাদা, আমার জন্য আলাদা, না, সবাই খাচ্ছে। তো ইটস নট লাইক এ ব্যাংক অ্যাকাউন্ট। তো এটা আমার গ্লোবাল। আচ্ছা, ফাংশনের প্রোটোটাইপ যদি ডিক্লারেশনটাকে বলি, এখানে মানেটা কি, পারপাস। পারপাস হচ্ছে কম্পাইলার ফাংশনটাকে ইউজ করার আগে আমি দেখে নেবে, এরকম নাম দেখে ইন্ট মেইন এটা লেখা আছে বা এটা লেখা আছে, কি আমি রিটার্ন করবে আর কি আর্গুমেন্ট পাস। এইটুকুনি আমার ফাংশনের ইম্পর্টেন্ট পারপাস, কম্পাইলারকে বলা, তার জন্য ডিক্লেয়ার করতে। নাহলে আমি কল করলেই হয়ে যাবে, কিন্তু ডিক্লেয়ারের ডেফিনেশনটা এইটুকু দরকার হয়। আর এটা প্রতিটি ল্যাঙ্গুয়েজে, জাভা বলো, পাইথন বলো, সবেতে। আচ্ছা, ইউজ কি করব, ফাংশনে ইউজ হচ্ছে রিডেবিলিটি ইমপ্রুভমেন্ট করে দেওয়া, এরর অ্যাভয়েড করা। তার জন্য আমি একটা গ্রুপ অফ ইনস্ট্রাকশনকে একটা সেট অফ ইনস্ট্রাকশন ফাংশনের গ্রুপে লিখি। ঠিক আছে, তাহলে আমি একটা গার্ড হিসেবে অল রুমস বিল্ডিং এ ভিজিট করার আগেই ওই ডেফিনেশন দেখে আমি বুঝে যাব, প্রোগ্রাম দেখার দরকার নেই, আমি শুধু এইটা দেখেই বুঝে যাব যে কি কি ফাংশন লেখা আছে, মানে কি কি হতে পারে এই প্রোগ্রামে, আর কি কি তার ইনপুট আউটপুট হতে পারে ম্যাক্সিমাম। তো আমি চেকলিস্ট, এটা জাস্ট লাইক চেকলিস্ট দেখে আমি বুঝে যাচ্ছি গার্ডে। ঠিক আছে, তো আমাকে ভেতরে ঢুকতে হচ্ছে না, আমাকে কোথায় কল হয়েছে দেখবার দরকার নেই। হয়তো 200-500 লাইনের কোড আছে,
আমার দরকার নেই, শুধু ফাংশনের ডেফিনেশনটা রেখে বুঝে গেলাম আচ্ছা ইন্টিজার রিটার্ন করবে, দুটো ইন্টিজার এর মধ্যে পাস করো, ঠিক আছে। আর ইউজার ডিফাইন ফাংশন হলে কি হয়ে যেত, এটা অ্যাকচুয়াল কোড দেখতে হবে, কারণ এর মধ্যে কিছু স্পেসিফিক টাস্ক পারফর্ম করেছে ইউজার, তার জন্য নিয়েছে। এটা একটা হতে পারে কি অনেক বড় একটা প্রবলেম রয়েছে ইউজারের, সেটাকে ভাঙে টুকরো টুকরো করার জন্য, যেমন ক্যালকুলেটরে অ্যাড সাবট্রাক্ট মাল্টিপ্লাই এগুলো সব অনেকগুলো আছে, তাকে আমি টুকরো টুকরো করে ভেঙে ভেঙে অ্যাড এর জন্য, সাবট্রাক্টের জন্য, মাল্টিপ্লিকেশন, কোনো সময় মডিউলাস, রিমাইন্ডার বার করার জন্য করতে পারে। তো ব্রেকস এ বিগ প্রবলেম ইনটু স্মল পার্টস, ঠিক আছে, বোঝা যাচ্ছে সবকিছু। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে পুরো যেটা করলাম সেটারই ফাংশন কল করতে গেলে তোমায় কি করে করতে হবে, এই সাম অ্যাড এ কমা বি, এতে আমি কি বসাবো 5 3। আচ্ছা আমি 5 3টা ডাইরেক্ট বসাতে পারতাম, কিন্তু আমি ভ্যারিয়েবলে করে ভ্যারিয়েবলটাকে পাস করেছি, এটাও আছে। তো এইটা করাটা বেটার। এইটাতে কি হবে, তুমি এটাকে আর বিটাকে তুমি ডিফাইন করে দিবে। আরো আমরা শিখবো মেমোরিতে গিয়ে যে এইরকম স্ট্রাকচার বেটার নাকি ডাইরেক্ট 5 3 করা বেটার। এগুলো সব এই দুটো যে ওয়েতে, এই দুটো ওয়েতেই করা যায়, কিন্তু কোনটা করবে এটার জন্য প্রস এন্ড কনস দুটোতেই আছে। কোন সময়তে কোন সিচুয়েশনে কোনটা করবো সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা আর্কিটেক্টের পয়েন্ট অফ ভিউ। আচ্ছা এই যে গ্লোবাল ভেরিয়েবল একদম বাইরে ডিফাইন করে ফেলছি, ইন্টিজার ফ্লো, এটাকে সবাই অ্যাক্সেস করতে পারবে, সব ফাংশন থেকে অ্যাক্সেস করতে পারবে, অ্যাড থেকে পারবে, গ্রিড থেকে পারবে, একে অ্যাক্সেস করতে। আচ্ছা এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে ফাংশনের প্রোটোটাইপ ডিক্লেয়ার করে দিয়েছি। এখানে আমি মেইন ফাংশনের ডেফিনেশন লিখেছি, আর এইখানে ফাংশনের আমি ইউজার ডিফাইন ফাংশনের ডেফিনেশনটা পুরো করেছি, ডিফাইন করেছি। তার মানে প্রোটোটাইপ এখানে ডিক্লেয়ার করেছি, এখানে আমি ডিফাইন করেছি, ঠিক আছে। দুটোকে প্রোটোটাইপ দেখলেই আমার বোঝা যাচ্ছে যে ভেতরে কি আছে, তো না দেখলেও হয়, ঠিক আছে। তো এখানেও তাই, প্রি প্রসেসর, গ্লোবাল ডিক্লারেশন, ফাংশন প্রোটোটাইপ, মেইন ফাংশন এক্সিকিউশন স্টার্ট, ইউজার ডিফাইন্ড ফাংশনস কল্ড হোয়েন নিডেড, যখন দরকার পড়বে তখন কল করবে এগুলোকে, আর শেষের প্রোগ্রামটা আমার এন্ড হবে হচ্ছে রিটার্ন জিরোতে, রিটার্ন জিরোতে, ঠিক আছে। তো এই কটা জিনিস খুব ইম্পর্টেন্ট তোমার মনে রাখার জন্য, এগুলো নোট করে খাতায় লিখে নেবে, ঠিক আছে এইগুলো। আর এই উপরের পার্টটা তাহলে মোটামুটি একটা বেসিক খুব বড় আইডিয়া হয়ে যাবে। আর পুশ পলের মেশিনটা আমার সব থেকে ভালো লাগলো যে এটা সলভ হয়ে গেছে প্রবলেমটা, ওটা কোডটা তুমি ওখান দিয়ে রান করতে পারবে, ঠিক আছে। আজকে এত কি থাক, আমরা নেক্সট ডেতে আরেকটা জিনিস শুরু করবো, আর ক্যালকুলেটর প্রোগ্রামটাকে আমি একটা অন্য ভাবে বোঝাবো, ঠিক আছে, প্রত্যেকটা লাইন বাই লাইন করে এরকম ভেঙে 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 বুঝিয়ে দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। চলো আজকে এত